উৎসব শুরু হয়ে যাচ্ছে। কিসের উৎসব বলুন তো? যারা বাংলার নাট্যপ্রেমী মানুষ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই জানেন। তার কারণ এই উৎসব হবে রঙ্গমঞ্চে। হতে চলেছে যা আগামী 20শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর একাডেমি অফ ফাইন আর্টসে। আর যাদের হাত ধরে এটা হচ্ছে অলরেডি আপনারা জানতে পেরেছেন সামাজিক মাধ্যমে, এবং টিকিট তো অলরেডি বুক হয়ে গিয়েছে। কথা হচ্ছে নান্দিকারে 41তম জাতীয় নাট্য উৎসবে তারা পা রাখছে, এবং কীরকম চলছে প্রস্তুতি জানতে নিশ্চয়ই ইচ্ছা হচ্ছে। আর কথাও বলে নেবো তাদের সাথে। তাহলে প্রস্তুতিটা দেখার জন্য চলুন আমাদের সাথে, আসুন। এই বছরের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেক বছর আমরা সারা ভারতবর্ষ, কখনো কখনো পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমরা আসি। এই বছরে আমরা ঠিক করেছি যে সেই চিরকুমার সভা নাটকে রবীন্দ্রনাথের আছে, যে ওরা চিরকুমাররা বসেছে, তাদের একজন বলছে যে আমার একটা প্রস্তাব আছে যে আমরা প্রত্যেকে একটা কিছু কাজের দায়িত্ব নেব। তা একজন বলেছে তুমি বলো, সে একটা বলেছে, আর একজন তুমি বলো। তা সে বলছে যে আমার প্রস্তাব যে আমরা সকলে একটি করে অনাথ শিশুকে পালন করি, অ্যাডপ্ট করি। তখন আরেকজন বলছে তো সন্তান পালন যদি করব তো নিজের সন্তান নয় কেন? তা সেই রকমই আমাদের এই নাটকটা, এই ফেস্টিভ্যালটা 25 বছর যখন হয় নান্দিকারের 25 বছর বয়সে কি করা, একটা 25 বছর জ্যান্ত থাকা তো বেশ কঠিন ব্যাপার একটা দলের পক্ষে। তা কী করা হবে তাই নিয়ে খুব আলোচনা হচ্ছে। তা আমাদের সুব্রত পাল একজন সহকর্মী, সেক্রেটারি ছিলেন একসময় দলের। তো সুব্রত পাল উনি বলেন যে আমার একটা প্রস্তাব আছে, যে প্রত্যেকে তো নিজের জন্মদিনে নিজেকে চন্দন টন্দন পরে সাজিয়ে বসে থাকে, উপহার নেয়। তা আমরা তার বদলে নিজেরা কোথাও থাকবো না, অন্যদের ডেকে তাদেরকে সম্মান করব, আদর করব ইত্যাদি। তার থেকেই ভারতবর্ষের নানান জায়গা থেকে নাটক আসা শুরু হলো, এবং নাটক তারপরে এসেছে মহারাষ্ট্র থেকে, দিল্লি থেকে, পাঞ্জাব থেকে, চণ্ডীগড় থেকে, আর আসাম থেকে, এরকম নানান জায়গা থেকে এসেছে। তা এবং বাইরের বিদেশেরও, নরওয়ে, সুইডেন, আমেরিকা তো এবার এসছে, ইংল্যান্ড, এরকম নানান জায়গা থেকে। তা এই যে নাটক আসছে, তখন একবার আমাদের একজন বলল, ওই যে চিরকুমার সভার গল্পটা বললাম, সে বলল যে আচ্ছা, তো আমরা সকলকে নিজের জন্মদিনে আদর করছি, নিজেদের কখনো করব না? তো তখন আমাদের আরম্ভ হলো যে নিজেরাও করব, অর্থাৎ বাইরের থেকে আসবে, আমাদেরও তো আসবে। তো এইবার নিজেদেরটা এক্সট্রিম একটা জায়গায় গেল, যে এবছরে আসাম থেকে আসছে, এছাড়া সব নাটকই এবার আমাদের নিজেদের দলের। সেটারও একটা বিশিষ্টতা আছে যে 11টা পারফরমেন্স আমাদের নিজেদের আছে। তো সেইটাও একটা
বলবার মতো, মানে উইথ প্রাইড ওয়ান ক্যান শাউট ফ্রম দ্য টপ অফ দ্য হাউস যে আমরা আমাদের দলটা এমন একটা দল যারা 11টা নাটক একসঙ্গে নিজের রেপার্টরি রাখতে পারে, অর্থাৎ যে কোনো নাটক যে কোনো সময় করতে পারে 11টা। সেটা খুব রেয়ার, মানে কোথায় আছে আমি জানি না আর কি। তো সেই জায়গা থেকে এটাও খুব ইন্টারেস্টিং যে 11টা প্লে হবে, এবং দলের নতুন ইয়াং ছেলের অ্যাক্টররা তারা খুব উত্তেজিত যে অনেক দিন পরপর নাটক করবে আর কি। তো এইভাবে এসছে। এবং আরেকটা বিশেষ বিষয় যেটা হচ্ছে, আমার জ্ঞাতসারে সঙ্গীত নাটক একাডেমি অনেক বছর আগে, প্রায় 50 বছর আগে একটা ফেস্টিভ্যাল করেছিল কিছু ভারতবর্ষের কিছু দলকে নিয়ে। এছাড়া আমি কখনো কোনো জায়গায় কোনো ন্যাশনাল লেভেলের ফেস্টিভ্যাল দেখিনি। কিন্তু নান্দিকার করার পরে কিন্তু ওটা একটা চল হয়ে গেল, এবং এতটাই চালু হয়ে গেল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ফেস্টিভ্যাল গ্রান্ট বলে একটা নতুন ইনিশিয়েট করলো। এবং ফেস্টিভ্যালটা নানানভাবে তার ব্যবহার, এই যে ধারাটা চালু হলো, তো ওয়েস্ট বেঙ্গলে আমি লক্ষ্য করেছি কোনো দল ওই ফেস্টিভ্যাল গ্রান্টটা পাওয়ার জন্য ফেস্টিভ্যাল করে, অর্থাৎ নিজেদের সারা বছরে বিশেষ নিজেদের দমে কাজ করার চেষ্টা না করে ওই নামে দলটা রাখে, আর তারপরে একটা ফেস্টিভ্যালের জন্য অ্যাপ্লিকেশন করে কিছু টাকা পায়, সেই টাকা দিয়ে দলটা চালায়। মানে ফেস্টিভ্যালে অল্প টাকা খরচ করে বাকি টাকাটা দলটাকে রাখার জন্য। হ্যাঁ, সারভাইভ করার জন্য তো মানুষ নানান রকম করে। আবার আর একটা দেখেছি যে দলটা শুধু গ্রান্টটা পাওয়ার জন্য নয়, দলটা ওই চালাবার জন্যই ফেস্টিভ্যালের একটা উদ্যোগ করে, যাতে অনেক দিন ধরে অনেক ছেলে মেয়েকে এনগেজড দেখা না যায়, তারা পালিয়ে না যায় কাজ হচ্ছে না বলে। তো এইগুলো একটা, মানে এই ফেস্টিভ্যালের একটা ন্যাশনাল লেভেলে তো নানান জায়গায় ফেস্টিভ্যাল হয়েছে। এবং সৌম্যমিত্র আমাদের প্রথম ফেস্টিভ্যালে ওইটা বলেছিলেন যে ইনঅগুরেট করার সময় উনি তো উঠে বলতে চাইতেন না, তা আমি জোর করেছিলাম। কারণ সে বললেন যে এটা একটা ইউনিক ব্যাপার, যে আমাদেরও তো জন্মদিন হয়েছে বহুরূপীর, আমরা নিজেরা 7 দিন ধরে নিজেদের নাটক করেছি। আর অনেক দলকে দেখি তারা নতুন নাটক করে জন্মদিন উপলক্ষে, পুরনো নাটক রিভাইভ করে ওই নিজেদেরই কিছু করে। কিন্তু নান্দিকার দেখলাম যে তাদের উৎসবে নিজেদের কোনো নাটক রাখেনি, অন্যদের নিয়ে দেখাচ্ছে। এটা একটা ইউনিক ব্যাপার, এটা খুব প্রশংসার। এটা সৌম্যদা প্রথম ফেস্টিভ্যালের ইনঅগুরালে বলেছিলেন। মাধবীটা যেটা আমরা পেয়েছিলাম দিল্লি থেকে জোগাড় করে এনে, সেটা হচ্ছে ছোট্ট একটা গল্পের মতো। বিষম সাহানি, বলরাজ সাহানির ভাই বিষম সাহানির লেখা ছোট্ট সাথী, সেটাকে একটা বড় একটা পুরো নাটক তৈরি করে নিয়েছিল। একটা বলা যায় বীজ থেকে একটা গাছ ময়ূরীও তৈরি করে দিয়েছিল সাথী লেখা। আর তারই সঙ্গে সঙ্গে মাধবী নাটকটার একটা বিশিষ্টতা আছে যে ইটস ভেরি মিউজিক্যাল, মানে সবটাই একটা মিউজিক্যাল তারে বাঁধা। নর্মাল কথাবার্তা সেগুলো ওই একটা কোথাও অর্কেস্ট্রেশন আছে, ভোকাল অর্কেস্ট্রেশন, সেটাও খুব কনসিয়াসলি সাথে লেখা করেছিল। এবং নাটকটার একটা জায়গা আছে যেখানে মানে মাধবীর সঙ্গে নিজের স্বার্থের কারণে প্রেম করে গালব,
এবং সে শেষকালে ভালো মাধবীকে রিজেক্ট করে আর কি। তখন মাধবীকে সে তারপরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, মাধবী রিজেক্ট করে, সেটা করে বলে, মাধবীকে যখন জিজ্ঞেস করে গালব যে তুমি এখন কী করবে, বলে আমার জন্য চিন্তা করো না, বিপুলা এই পৃথিবী, এর কোথাও না কোথাও আমার একটা স্থান হবে। এই যে বিশ্বাসটা যে আমি আমার ইমিডিয়েট সারাউন্ডিং, আমার ইমিডিয়েট রিলেশনশিপসের যে প্যাটার্ন, যে অস্তিত্ব, সেই পরিসর থেকে আমাকে সরে যেতে হতে পারে, কিন্তু দেয়ার ইজ অলওয়েজ আদার গ্রাউন্ডস, দেয়ার ইজ অলওয়েজ আদার সাইড অফ দ্য রিভার। এইটা যেটা খুব দামি আর কি কথাটা। হ্যাঁ, দর্শক, ভবিষ্যতে যারা দর্শক, এখনও যারা নিয়মিত দর্শক থিয়েটারের, তাদের, এবং যারা থিয়েটার কি বস্তু তাও জানেন না, কিংবা থিয়েটারও কি নাটক ফাটক ভাল লাগে না, এরমভাবে রিজেক্ট করে দেন একটা জিনিসকে। তাই তাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে সিনেমায় যখন হিরোইনের চোখে জল দেখতে পান, আর থিয়েটারে যখন কোনো একটি চরিত্র আঘাত পেয়ে যখন কাঁদে, তার চোখে জল আসে, এই দুটো জলের তফাৎ আছে একটা, ওটা আর্টিফিশিয়াল, এটা রিয়েল ন্যাচারাল। অর্থাৎ থিয়েটারে ইউ সি হিউম্যান বিইংস, অন্য কোনো আর্ট ফর্মে। আর থিয়েটারের আর একটা বিশিষ্টতা হচ্ছে যে বৈশিষ্ট্য, অন্য সব আর্ট ফর্ম একা করা যায়। গান আমি সারা জীবন কারোর জন্য না গেয়ে নিজের জন্য গাইতে পারি, আমি ছবি নিজের আনন্দে আঁকতে পারি, সমস্ত আর্ট আমি নিজে একটা ছোট্ট ডকুমেন্টারি বানালাম, নিজেই দেখলাম। অন্য সমস্ত আর্ট ফর্ম একা করা যায়। থিয়েটারে স্টেজে দুটো লোক লাগে, বা থিয়েটার যদি একটা লোককে দিয়েও একটা একক অভিনয় হয়, আর একটা লোক লাগে যে ফুটলাইটসের উপাসে থাকে, মানে দর্শক। কারণ তার জন্য সে করে ওটা একটা, যে করছে তাকে একটা কজ দেয়, যে আই এম ডুইং ফর দিস পারসন অ্যান্ড আই মাস্ট প্লিজ হিম। ও যেন আমার এখান থেকে গিয়ে একটু অন্য, আর একটু ভালো মানুষ, আর একটু সংবেদনশীল হয়, আর একটু খুশি হয়ে থাকে, আর একটু মুখে হাসি থাকে, যেটা আমার কন্ট্রিবিউশন। বাবার উচ্চতা ছিল 5 ফুট 10 ইঞ্চি। ছুরিটা মারবে কি করে, এটাই তো আমি বুঝতে পারছি না। আমরা 86 সাল থেকে এই নান্দিকারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এবং একটা আজকে যখন এসে রিহার্সালে এসে যখন এই মাটিতে পা দিলাম, অনেকক্ষণ ধরে একটা সেন্সেশন কাজ করছিল। কারণ কোথা থেকে আমরা শুরু করেছিলাম, কোথা থেকে নান্দিকারটা আজকে এই জায়গায় এলো, সেটা নান্দিকারের সঙ্গে এই এত 38 বছরের সম্পর্ক যাদের আছে তারাই বুঝতে পারে। ওই আমাদের 47/1 শ্যামবাজার স্ট্রিটের বাড়িটা, সেটা এখনও আমাদের কাছে আছে, কিন্তু ওর পাশ দিয়ে আমি কয়েকদিন আগেই যাচ্ছিলাম, বাড়িটার জরাজীর্ণ রূপটা দেখে চোখে জল এসে গিয়েছিল। কারণ অনেক অনেক স্মৃতি ওই বাড়িটার সঙ্গে আমাদের রয়েছে। আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি, কিন্তু ওই মাটিটাতে পা দিয়ে, ওখান থেকেই আমাদের বড় হওয়া। আমরা আজকে অনেকেই এই থিয়েটার ফিল্ডে আমরা অনেকেই হয়তো অনেক কিছু কাজ করে যাচ্ছি, এখনও আমরা বেঁচে আছি এই নান্দিকারের ওপরে ভর করে। কত মানুষের সঙ্গে যোগাযোগ হলো, সারা পৃথিবীময় মানুষের সঙ্গে যোগাযোগ হলো, নিজের জীবনটাকে তৈরি করে নিতে পারলাম, নিজের জীবনের একটা দর্শন তৈরি হলো। আমার কিন্তু সবটাই হচ্ছে এই নান্দিকার থেকেই পাওয়া, এই নান্দিকার থেকে পাওয়া। যেমন স্যার মানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমাদের
স্বাতীদি, এদের কাছ থেকে আমরা যেরকমভাবে থিয়েটারের প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি ভালোবাসার শিক্ষাটা পেয়েছি, আজকের ছেলেরা যদি সেই জিনিসগুলো পেত এবং যেই জিনিসগুলোকে যদি ফলো করতো, তাহলে আমার মনে হয়, করছে কিনা আমি জানি না, করতো বলাটা হয়তো আমার ভুল, হয়তো অনেকেই করছে, তাহলে কিন্তু আমাদের থিয়েটারটা, আমাদের শিল্প চর্চাটা আরও অনেক দূর পর্যন্ত প্রশমিত হতে পারতো। আমার কিন্তু একটু ভয় লাগে বর্তমান প্রজন্ম যেভাবে থিয়েটারটাকে, যেভাবে শিল্প চর্চার মাধ্যমটাকে ব্যবহার করছে, কিভাবে, সেটা আমার কাছে বেশ গুলিয়ে যাওয়া বিষয়। যেমন এই মাধবী নাটকটা আমাদের কাছে যখন স্বাতীদি এনে আমাদের কাছে শোনালেন, আমার একটা স্বপ্নের মতন লেগেছিল যে এই একটা অসাধারণ সৃষ্টি, এবং সেটা কি জিনিস হয়েছিল সেটা পরবর্তীকালে যে সমস্ত মানুষরা সেটা দেখেছেন তারাই সেটা বুঝতে পারেন। এই মাধবী বা আমাদের নান্দিকারের সমস্ত নাটক কিন্তু একটা জার্নি। এই জার্নিটা কেবলমাত্র একটা থিয়েট্রিক্যাল জার্নি নয়, এটা একটা মানুষের জীবন চর্চা। এই যে আমরা প্রতিদিনের রোজ নামচার মধ্যে দিয়ে জীবনটাকে কাটাই, সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুতে যাওয়া পর্যন্ত এই 24 ঘন্টা কিন্তু থিয়েটারটার ভেতরেই আমরা বাঁচি, এবং সেই থিয়েটারটা কিন্তু কেবলমাত্র থিয়েটার নয়, এই নান্দিকারের থিয়েটারটা। এবং আজও আমরা যেমনভাবেই এই থিয়েটার ফিল্ডে বা এই শিল্প ফিল্ডে, এই অভিনয় ফিল্ডে যে যাভাবেই করে বেড়াচ্ছি, এই নান্দিকার থেকে যারা আমরা বড় হয়েছে তারা কিন্তু এই নান্দিকারটাকে নিয়েই আমরা বেঁচে আছি। আমাদের স্যার আরও ভালো করে বলবেন এটার সঙ্গে, কিন্তু আমরাও কিছু কম জানি না। এই মানে কি ঝড়ঝাপটার ভেতর দিয়ে, কারণ 84 সালে নান্দিকারের 25তম জন্মবার্ষিকীতে এই আমাদের জাতীয় নাট্যমেলা, নান্দিকারের জাতীয় নাট্যমেলার সূত্রপাত হয়েছিল, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত এইটা হয়ে চলেছে। আমরা কিন্তু 86 সাল থেকেই এই থিয়েটারটার সঙ্গে ওতপ্রোতভাবে, এই ফেস্টিভ্যালটার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আমার মনে আছে প্রথম বছর আগে হতো কি, আগের দিন সকাল 9টা থেকে লাইন পড়তো, সে এক উন্মাদনা, সবাই কাগজে নাম লিখে রাখতো। সেই সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টার সময়, মানে 24 ঘন্টা আগে লাইন পড়েছে। তখন তো আর এই আমাদের অনলাইন টিকিটের ব্যবস্থা ছিল না, তখন কিন্তু এক দিন আগে থেকে লাইন পড়ছে। যেমন আমরা ইডেন গার্ডেন্সে ক্রিকেট ফেস্টিভ্যাল বা ক্রিকেটের ম্যাচ বা মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে আমরা ছবি দেখতে পেতাম, সেটা আমাদের থিয়েটারের মধ্যে ছিল, এবং সারা রাত ধরে সেই লাইন। সে যে কী আনন্দ! ওই আমাদের কেউ এসে ম্যাগি খাইয়ে দিয়ে যাচ্ছে, কেউ একটু স্যুপ খাইয়ে দিয়ে যাচ্ছে, একটু আমাদের সিনিয়র দাদারা, তখন আমরা জুনিয়র, চা নিয়ে এসে দিল, আর সেইটা করতে করতে পরের দিন সকালবেলায় যখন 9টার সময় কাউন্টার করলো, সবাই 4টে করে টিকিট পাবে, আর দরকার 4-এর বেশি। এবারে কী হয়, তুমি কটা নেবে, ও কটা নেবে, যদি কম লাগে তার উপরে ঝাঁপিয়ে পড়লো সবাই। রীতিমতন টিকিট ব্ল্যাক হতো না, ওই হতো কি না অবশ্য জানি না, কিন্তু আমার দেখা টিকিট ব্ল্যাক দেখতে পাইনি। কিন্তু একে আমাকে, তুই তো 3টে নিবি, তুই তো 1টা নিবি, তোর থেকে আমাকে একটা দে, একটা দে। কিন্তু মুহূর্তের মধ্যে, ঘন্টা 2-3-এর মধ্যে সমস্ত শো হাউসফুল। এই যে একটা উন্মাদনা, যখন আমাদের সেই বাবরি মসজিদের সময়, যখন আমাদের থিয়েটার পুরো ওয়েস্ট বেঙ্গল, কলকাতা একদম দোলমানো অবস্থা, কি যে ভয়ঙ্কর সময়। কিন্তু আমাদের তখন তো আমাদের তরুণ রক্ত, আমরা কিন্তু ওই 9-10 দিন ধরে নান্দিকারের ঘরে ডে অ্যান্ড নাইট ফোনের থেকে কি করে কে টিকিট পাবে। সকাল 9টার সময় শো হবে, মাই গড, চারণ দাসচরের কোথাও নেই, শো বন্ধ হয়ে গেল। পরের দিন আমি মনে আছে, আমি নান্দিকারের পিআরও ছিলাম, মানে পাবলিসিটি দায়িত্বে ছিলাম। আনন্দবাজারের লোকেরা আমাকে গাড়ি করে, কারণ তখন তো কারফিউ চলছে, সমস্ত জায়গায় যাতায়াত করা যেত না, ওদের প্রেস লাগানো গাড়ি দিয়ে নিয়ে গিয়ে ওখানে টিকিট, এই বিজ্ঞাপন জমা দেওয়াতো, ওইখানে বিজ্ঞাপন জমা দিয়ে চলে আসলাম। কিন্তু যে দিনগুলো দিলাম, ওই আমি বাবরি মসজিদের টাইমটা বলছি, সেই সময় শো করা গেল না, কারণ তখন ওখানে বন্ধ, সমস্ত কিছু বন্ধ। তাহলে কী হবে পরের দিন সকাল 9টায়? কিন্তু কি অদ্ভুতভাবে
দর্শক যে ভগবান ছিল, সেই দর্শকরা কিভাবে আজকে এই যে এত বড় জার্নিটা আমাদের, এটার কিন্তু দর্শকদের জন্যই হয়েছে। এই দর্শকরা কিন্তু কিভাবে খবর পেল জানি না, পরের দিন সকাল 9টায় কোনো পাবলিসিটি ছাড়াই শো হলো এবং সেই শোটাও কিন্তু হাউসফুল হয়ে গেল। ঋতু বর্মার মতন একজন পান্ডবানী সিঙ্গার, সেও কিন্তু হাউসফুল শো পেয়ে যাচ্ছে উইদাউট এনি নোটিসে। এই আরও কত কি গল্প রয়েছে, বলে শেষ করা যাবে না। সুতরাং আমার মনে হয় এই যে ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যাল 40 নয়, এই 400 বছর পেরিয়ে চলে যাবে। আমাদের প্রজন্মর পর প্রজন্ম, প্রজন্মর পর প্রজন্ম এই থিয়েটারটাকে যেমন এগিয়ে নিয়ে গেছে, আমার মনে হয় নান্দিকার্স জাতীয় নাট্যমেলাটাও ওইভাবেই এগোবে। কারণ আমাদের পরবর্তী আমাদের ছাত্রছাত্রীরা যেইভাবে পরিশ্রম করে নান্দিকারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এক এক সময় কিন্তু আমাদেরও ভয় হয় যে আমাদের আসনটাও ওরা না কেড়ে নেয়। আমার সত্যি মনে হয় যে এই যে রেপার্টরি থিয়েটারের ব্যাপারটা, এটা নান্দিকারে যেভাবে এখনও অ্যালাইভ অ্যান্ড কিকিং, এটা আমার একটা খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো। আমার এমনি কয়েক বছর ধরেই মনে হয় যে দেখো, সারা ভারতবর্ষে যদি দেখা যায় হাউসফুল করে দেওয়ার মতো হিট নাটক পুরো ভারতবর্ষ থেকে আগে যেভাবে বাবা আনতেন, হাবিব তানভীর, এরকম এখন আর কিন্তু নেই। হাবিব তানভীর, বিবি কারান্ত, মানে দর্শকও এখনও অতটা জানে না যে কাদের নাটক এসে দেখবে। মানে এখানে একটা প্রবলেম হয় যে অনেক সময় বাংলা অডিয়েন্স না হিন্দি নাটক বা অন্য ভাষার নাটক এসে আসেন না দেখতে। আমি জানি না কেন আসেন না, হয়তো আমাদেরই কোনো ফল্ট যে আমরা তাদেরকে এটা বোঝাতে পারি না যে অন্য ভাষার নাটকও খুব ভালো হতে পারে। তবে ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স এই ফেস্টিভ্যালটা যখন থেকে অ্যারেঞ্জ করতে শুরু করলাম আমি আর অ্যাক্টিভলি, তখন দেখলাম যে ভারতবর্ষে খুব একটা ওরকম নেই, এবং যারা আছেন তারা এত বেশি পয়সা চান যে তাদেরকে আনা যায় না। যেমন যদি বম্বে থেকে আমি কোনো বড় টিমকে আনি, তারা যে পয়সাটা তাদেরকে দিতে হবে, তাহলে আমি আর বাকি ফেস্টিভ্যালে কিছু করতে পারবো না, ওই একদিনের ফেস্টিভ্যাল করতে হবে। মানে আমার কাছে অতটাও টাকা পয়সার সামর্থ্য আমার নেই। তখন আমি ভাবলাম, এবং আমারও তখন মনে হতো যে পশ্চিমবঙ্গে এবং তার আশেপাশে মফস্বলে বাংলায় যে থিয়েটার হয় সেটা কিন্তু খুব রিচ। মানে বিভিন্ন দল তারা নিজেদের মতো করে নানান রকম এক্সপেরিমেন্ট করে থিয়েটার করছে। এবং তুমি যদি একাডেমি অফ ফাইন আর্টসে যাও, তাহলে এখনও আর কি অনেক অনেক নতুন ছেলে মেয়েদের দেখবে যারা হঠাৎ হঠাৎ করে এসে দারুণ দারুণ অভিনয় করছে এবং দুর্ধর্ষ সব নাটক করছে। তখন আমি বাবার পারমিশন নিয়ে বললাম যে বাবা, কেন আমরা মানে ওয়েস্ট বেঙ্গল এবং আশেপাশে এখানেই আমরা ফোকাস করি, তো এদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হোক না। করতে করতে আস্তে আস্তে এরা বেশ কয়েক বছর ধরে বাইরে থেকে এখান থেকে মিশিয়ে হচ্ছিল। তারপরে আমাকে সপ্তর্ষি ওরা সকলে মিলে বলল যে আমরা যে এতগুলো নাটক করি, কেন একটা ফেস্টিভ্যাল আমরা নিজেরাই শুধু নিজেদের নাটক শোকেস করব না। তখন বাবা এটা প্রথমে রাজি ছিলেন না, হ্যাঁ নিজেদেরই নাটক। তখন আমি বললাম যে হ্যাঁ, ওরা যখন বলছে একবার দেখি কেমন হয়, বলে এই বছর আমরা নিজেদেরই সমস্ত নাটক এবং শুরু করছে আমাদের অঞ্জন দ্বারা আরও একটা লেয়ার দিয়ে, এবং বাইরে থেকে বরখা বাহার বলে একটি মেয়ে আসছে, যে ভাগীরথী আর বাহারুল দার মেয়ে। ভাগীরথী বাহারুল ইসলাম এরা দীর্ঘ বছর আসামে থিয়েটার করছেন, তার মেয়ে, সেও থিয়েটার নেক্সট জেনারেশন করে। তো এবার সব ঠিকঠাক হয়েছে। এমন সময় আমি উজ্জয়নে গেছিলাম, বাবা কালিদাস সম্মান পেয়েছেন ওইটা নিতে। ওইখানে গিয়ে প্রচুর ন্যাশনাল লেভেলের লোকেদের সঙ্গে দেখা হলো, ওই মিনিস্ট্রি অফ কালচার বা সঙ্গীত নাটক অনেকের সাথে দেখা হলো। তারা বলছে যে বাধাই হো, ভারতবর্ষে এখন কোনো দল নেই যার এতগুলো নাটক একসঙ্গে রানিং। আমি বললাম মোমা তাই তো? বলে হ্যাঁ, ইউ ডিডন্ট রিয়েলাইজ দ্যাট, আমরা তো ভেবেছিলাম যে আপনারা এটা ভেবেই করেছেন ফেস্টিভ্যালটা। আমি বললাম না, আমি এমনি আমরা নিজেরা পারফরমেন্স করব বলে করেছি। বলো না, কোনো দল নেই যার এতগুলো নাটক একসাথে চলে এবং এতগুলো সাকসেসফুলি চলে আর কি। তো সেটা শুনে বেশ খানিকটা তো প্রাইড হয়। তো সেই জন্যেই আর কি এই রেপার্টরি স্টাইলটা হচ্ছে যে কি বলো তো, এরা সবাই আসে, শেখে,
শিখে ওদেরকে বলা হয় যে তোমরা নিজেরা নাটক লেখো, নিজেরা ভাবো, নিয়মিত মানে শরীরচর্চা, মনের চর্চা, স্কিলসের চর্চা করো, করে তোমাদের কি হয় তোমরা দেখো। এই করতে করতেই ধরো 1 থেকে 12 সপ্তর্ষি ডিরেক্ট করেছে। এই করতে করতেই আমি কোনো দিন মানে ডিরেকশনে এসেছিলাম, আমার মা আমাকে এইভাবে পার্থদার করেছে। এবং এই যে নতুন নাটক আমাদের একদম নবান্ন, সে নবান্নও কিন্তু অর্ঘ্য এবং আমি দুজনে মিলে ডিরেক্ট করেছি। শুরু করেছিল অর্ঘ্য, পরে ওর সাথে আমি এসেছি। তো এটা একটা মানে প্রবাহমানতা আর কি, বুঝতে পেরেছো তো, যে এটা হচ্ছে। এবং পরবর্তী যে কালকে নাটক যেটা আমি ভেবেছি করব, সেটাও কিন্তু সপ্তর্ষির লেখা, হ্যাঁ। বা তারপরের যে নাটকটা ভেবেছি করব, সেইটার মানে লেখা ইত্যাদি রিসার্চের কাজ অনিন্দিতা করছে। মানে এইরকম, এটা খুব ইন্টারেস্টিং আর কি, যে এরা নিজেরা নিজেদের দল, নিজেদের ভালোবাসার জায়গা এরম করে করছে। আমার ব্যাপারটা, পার্থদার ব্যাপারটা আলাদা। তার কারণ হচ্ছে যে ধরো আমি এই দলে 3 বছর বয়স থেকে আছি। আমার ছোটোবেলায় দৌড়ে বেড়াতাম, আমার 3 বছর বয়স থেকে আছি, এবং আমারও 10 বছর মানে যখন বয়স তখন থেকে পার্থদারা এসেছেন, হ্যাঁ। তার আগে আমি এমনি ছুটে বেড়াতাম, তখন আমরা ওই শ্যামবাজার 47/1 রিহার্সাল করতাম একটা ছোট্ট ঘরে। সেখান থেকে যে আজকে নিজের একটা ইনস্টিটিউট বানাতে পেরেছি, এত বড় একটা ইনস্টিটিউট করতে পেরেছি, সেটা কিন্তু লাস্ট 10 বছরে আমি এবং আমার যে এইসব ছোট ছেলেরা, এই ইনস্টিটিউটের ডিজাইন কিন্তু সমস্তই আমাদেরই দলের একটি ছেলে যে সিভিল ইঞ্জিনিয়ার, সে কিন্তু করেছে। মানে আমরা কিন্তু পুরোটাই নিজেরা সেলফ সাস্টেনেন্স কী করে করা যায় এইটাকে চেষ্টা করেছি। এমন একটা জায়গা বানিয়েছি, ইচ্ছে করলে আমরা পারফরমেন্সও করতে পারি, ওয়ার্কশপও করতে পারি, আমাদের নিজেদের মালপত্রও রাখতে পারি, পিছনে একটা জায়গা আছে। তো এই যে ধরো একটা থিয়েটার, সবসময় আমি ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি, আমি কোনো দিন সেটাতে অ্যাগ্রি করিনি, এবং যারা বলেছেন আমি মাঝে মধ্যে রেগে গিয়ে ঝগড়া করেছি যে থিয়েটার হয়, থিয়েটারে লোকজন হয়। যারা এই প্রশ্নটা করেন তারা দীর্ঘ বছর একাডেমি অফ ফাইন আর্টসে আসেননি, কারণ তারা জানেন না যে থিয়েটারে এখনও কীভাবে হাউসফুল হয়, হিউজ হাউসফুল। আমাদের পাঞ্চজন্য নাটক কিন্তু একবার কাউন্টার ওপেন করলে 3 মাস আগে হাউসফুল হয়। শুধু আমাদের কথা, অনেক নাটকের কথা আমি বলতে পারি, দেবাশিসের নাটক, পার্থদাদের নাটক, অর্ণদের নাটক, অনেক, সৌরভদের নাটক, অনেক নাটক যেগুলো কিন্তু মানে ওরা খুললেই, বিলুদাদের নাটক খুললেই হাউসফুল হয়। মানে থিয়েটার দেখার কিন্তু এখনও অডিয়েন্স ভালো রকম আছে। তো সেই জন্য আমি সবসময় মনে করেছি যে থিয়েটার ইজ নট আ ডাইং আর্ট, ইট নেভার ওয়াজ আ ডাইং আর্ট, ইট উইল নেভার বি আ ডাইং আর্ট, ইট উইল সার্ভাইভ, ইট উইল থ্রাইভ। এবং এই মানে আরও বড় করে থিয়েটার করব, আমি জানি, আমি শিওর যে আমি খুব বড় করে আরও থিয়েটার করব। সেটা ভেবেই আমি এত বড় একটি ইনস্টিটিউটে কিন্তু আমি বানিয়েছি এটা, যে আই নো দ্যাট খুব ভালো সময় থিয়েটারে সারা, আমি যতদিন বাঁচব তো থাকবেই, তারপরেও আরও অনেক বছর থাকবে। কারণ কেন যেন তো থাকবে, কারণ এটা মানুষের ইন্টারাকশন। একটা পয়েন্টে কিন্তু মানে মানুষ কিন্তু আবার এই যে মোবাইলের বাইরে বেরিয়ে দূর থেকে না কাছে আসতে চাইবে, এই ইন্টারাক্ট একটা কোনো জায়গা পাবে যেখানে গিয়ে সে এমনি নিছক বসে গল্প করতে পারবে, একটু জোরে গান গাইতে পারবে, বুঝতে পেরেছো তো। তো এইটা আমার মনে হয় দিস উইল অলওয়েজ বি দেয়ার। তো সেটার জন্যই এত কিছু আয়োজন, এবং আমাদের অলমোস্ট হাউসফুল সব, 2-3টে বাদে। এখানেও বলার কথা যে বাইরের যে নাটকগুলি আসছে অবশ্যই যেন সবাই দেখে এবং নতুনদের যেন সুযোগ দেয়। আমরাও একদিন নতুন ছিলাম, এখন যে সবাই এসে জিজ্ঞেস করে আছে নাটকে অমুক অমুক নাম আছে, মনে রাখতে হবে যে তারাও তো কোনো দিন নতুন ছিল, তাই না? সেরকমই নতুন আসবে, নতুনকে সুযোগ দেবে। তারপরে যদি ভালো না করে তখন সে বলবে যে ভালো হচ্ছে না ভাই, কিন্তু নতুনদের সুযোগ দেওয়া উচিত সব সময়। অভিনয় করতে ভালোবাসি তো আমি, যখনই কাঁদি আমার জন্য এটা 100% রিয়েল। আমার সিনেমায় যে আমাকে সবাই ভালোবাসেন তার কারণ হচ্ছে আমি অন্য কথা বলছি। আমি বলছি যে ধরো পাঞ্চজন্য নাটক শেষ করার পরে লোকেরা এসে কিন্তু আমার হাত ধরে আমাকে আদর করেন, কিন্তু সিনেমায় আমি সবসময় ওটা পাই না। ধর আমি সিনেমা করলাম, এবার রিলিজ করলো, কিন্তু সেটা আবার অন্যভাবে পাই। মানে ধরো আমি যখন টেলিভিশন করেছি আমি তো জানি না যে সবাই ভালো টালো বলছে,
আমি যখন সুন্দরবনে শুটিং করতে গেছি তখন রাস্তা থেকে বাড়ি থেকে ছুটে আসছে সবাই পুটুপিসি করে, এখনও যেখানে যাই সবাই ছুটে আসে, ওইটা আমার আলাদা আদর। তো ওইটা মানে আমি বাবার সঙ্গে এখানে একদমই একমত নই। আমার কাছে এই মানে অভিনয়ের জায়গায় সবটাই খুব রিয়েল, আলাদা ওইটাই আসলে। আলাদা হচ্ছে যে থিয়েটার আমার মনে হয় অনেক বেশি স্পেশালি, তুমি যদি আমায় জিজ্ঞেস করো, আমি তো শুধু থিয়েটারে অভিনয় করে বাড়ি চলে যাই না, আমি দলটাও চালানোর চেষ্টা করি। সেইটা খুব কঠিন কাজ। মানে ধরো একটা দল, আমি একটা থিয়েটার করব, সেটটাও আমি লাগাবো, আমি ইস্ত্রিটাও করব, মেকআপটাও করব, ডিরেকশনও দেবো, পাঠও করব, এবং কত টাকা আমি বক্স অফিসে পেলাম বা পুরোটাই আমার দায়। তো দিস এন্টায়ার লোড, এটা কিন্তু কঠিন। এটাই থিয়েটার যারাই করে তারাই কিন্তু কেউই বলতে পারেন না যে আমি তো ওখানে জাস্ট গিয়ে অভিনয় করে বেরিয়ে যাই। ওটা কিন্তু ওইভাবে হয় না। মানে যে থিয়েটার করতে যায় সে হয়তো তার জন্য একটা পারিশ্রমিক পাচ্ছেন, কোনো প্রফেশনাল অ্যাক্টর পারিশ্রমিক পাচ্ছে, যেমন আমার অনেক প্রফেশনাল অ্যাক্টরই পারিশ্রমিক পাচ্ছেন, কিন্তু তার একটা দায় থাকে ওই থিয়েটারটার প্রতি এবং ওই দলটার প্রতি থাকা উচিত থাকে, যে তোমাকে ইনভেস্ট করলো, কারণ এটা তো বুঝতে হবে যে এটা সিনেমার ইনভেস্টিংয়ের থেকে তো অনেক কম টাকায় থিয়েটার হয়। তো আমি যেন ততটা খানিকটা টাকা ওই লোকটাকে তুলে দিতে পারি যে দলটা চালাচ্ছে বা যে আমাকে থিয়েটার প্রডিউস করছে। এই পুরো বল গেমটা থিয়েটারের ক্ষেত্রে একেবারেই আলাদা দেন ফিল্মস অর এটা। বাট আই উড সে দ্যাট আমার এটা ইচ্ছে যে বড় বড় অনেক প্রডিউসাররা তারা যদি থিয়েটারেও ইনভেস্ট করেন, যেমন অনেকেই ইনভেস্ট করতে চায় বা বলে, তারা যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আমরা দারুণ দারুণ থিয়েটার বানাতে পারি। অনেক ভালো মানে ধরো আমাদের অ্যাক্টর প্রচুর আছে, আমাদের ইম্যাজিনেশন প্রচুর আছে, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারটা করার জন্য, মানে যে ছেলেটিকে আমি ধরো ব্যবহার করব অভিনয় করার জন্য, তাকে একটা মিনিমাম টাকার যেন আমি দিতে পারি, সেইটা যদি প্রাইভেট ইনভেস্টার্সও আস্তে আস্তে এগিয়ে আসেন ইন্টারেস্টেড হয়ে, তাহলে থিয়েটার কিন্তু আরও অনেক অন্যান্য মাত্রা খুলতে পারে। এইটা আমি চাই যে পরবর্তীকালে যারা সিনেমা প্রডিউস করছেন তারা যদি খানিকটা থিয়েটার প্রডিউস করার কথাও ভাবেন, তাহলে কী হচ্ছে, মানে উই ক্যান অ্যাটলিস্ট মানে এগুলো নিয়ে কথা বলা যায়, বিকজ এই আর্টটা কিন্তু খুব ভালো আর্ট। উপহার বলতে যে আমাদের এবারে ওপেন করছেন অঞ্জনদা। আচ্ছা, অঞ্জনদা আমি যখন একদম ছোট, অঞ্জনদা বহু বছর আগে একবার নান্দিকারে এসেছিলেন, এবং অঞ্জনদার একটা আক্ষেপ যে নান্দিকার অঞ্জনদাকে পাত্তা দেয়নি, তখন রেগে টেগে বলেছিল আর কি, যে অঞ্জনদা তো সারা জীবনই প্রচণ্ড মানে কি বলবো লড়াক্কু এবং খুব ভালো ওপিনিয়নেটেড লোক। তো সেই জন্যে অঞ্জনদা এসে আগে একটা নাটক আমাদের এখানে অভিনয় করেছেন, এই বছর আমরা সেই জন্য অঞ্জনদাকে দিয়ে ওপেন করাতে চাই, বিকজ অঞ্জনদা অনেক সময় বলেন যে এটা আমার শেষ থিয়েটার, আমরা চাই না এটা হোক, যে অঞ্জনদা শেষ বলে কিছু হোক, অঞ্জনদা এটা বলুক, আমরা চাই না। তো সেই জন্য অঞ্জনদাকে দিয়ে আমরা ওপেন করাচ্ছি আরও একটা লেয়ার, অ্যান্ড আই এম শিওর ইট উইল বি আ মার্ভেলাস পারফরমেন্স, বিকজ ওনার মতো মেধা চর্চা ওরকম মানুষ বাঙালি পাওয়া তো মুশকিল। তো অঞ্জনদার ওইটা, তারপরে পরপর আমাদেরই সমস্ত নতুন নাটক, কিছু পুরনো নাটক, কিছু নতুন নাটক, মাধবী আছে, পাঞ্চজন্য, নবান্ন, 1 থেকে 12, মানুষ, এবং একটা ছোট্ট খুব সুন্দর নাটক অর্ঘ্য লিখেছে, অর্ঘ্য ডিরেকশন দিচ্ছে, সপ্তর্ষি অভিনয় করছে তাতে, যত্নে রেখো। এটাও খুব মজা। এটা হচ্ছে যে সৌরভ পালোধি ও প্রত্যেক বছর ডিসেম্বর মাসে একটা থিয়েটার ফেস্টিভ্যাল করে একদিনের, তা ও আমাদেরকে চাপ দেয় যে তোমরা একদম ফ্রেশ নাটক এখানে প্রিমিয়ার করবে, মানে একটা 1 ঘন্টার মধ্যে। তো সেই ওর চাপে আর কি 1 ঘন্টার মধ্যে প্রত্যেক বছর আমাদের একটা নতুন কিছু বানাতে হয়। তো এই নাটকটি গত বছর ওর ফেস্টিভ্যালে হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো সেটাই আবার ওরা এখানে করতে চায়, এবং এখন থেকে ওটা নিয়মিত ওরা করতে চায়। কিন্তু আমাদের এখানে তো সবাই 1 ঘন্টার নাটক দেখে শান্ত হন না, তো ওই 1 ঘন্টার সঙ্গে আরেকটা কিছু ক্লাব করার কথা পরে আমি ভাবছি, যদি এটা করা যায় তাহলে বেশ 2 ঘন্টার একটা এন্টারটেনমেন্ট হয়। তার সঙ্গে একাডেমিতে এসে একটু চপ খেয়ে সুন্দর সেজে গুজে ইট উইল বি এ গুড টাইম। আর শীতকালে আমি তো মানে সারা বছর শাড়ি কিনে জমিয়ে রাখি, যে শীতকালে এই ফেস্টিভ্যালে এই শাড়িগুলো পরতে পারবো। গুড টাইম টু ড্রেস আপ অ্যান্ড এইটাই আর কি, দেখা হওয়া পরস্পরের সঙ্গে। একবার এরকমও হয় যে ধরো এই বছর ফেস্টিভ্যালে কেউ একজন এলো না, আমার খুব চিন্তা হয়ে যায় দর্শক, যে এ বাবা ওকে তো দেখতে পেলাম না, কোথায় গেল সে।
তো আবার হয়তো পরের বছর আসে, এসে বলে কত যে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। মানে বাইরে দাঁড়িয়ে আছি, খুব চিন্তা করছি যে আমার একটা টাকা নিয়ে চিন্তা করছি, একটা 50,000 টাকার একটা কি করে কোথায় কাকে দেব। হঠাৎ করে একজন এসে হাতে একটা চেক দিয়ে চলে গেল। হ্যাঁ, মানে এইরকমও হয়েছে যে তখন মানে মনে হয় যে আচ্ছা বাবা, ঈশ্বর আছেন তাহলে। মানে এরকম কত যে হয়েছেন। একজন আমাদের আছেন দাদা শিবনাথ দা, নিয়মিত উনি আমাদেরকে সাপোর্ট করে যান। এই পার্সোনাল সাপোর্ট এগুলো খুব ইম্পর্ট্যান্ট। সুনীল, আরও একটা কথা যেটা জানবো আর কি, সেটা তোমাদের নান্দিগারের ফেসবুক পেজ থেকে আমি আর কি জানতে পেরেছি। অঞ্জনবাবু বলেছেন সেখানেই যে নান্দিগার সেই দল যারা বিদেশি যে নাটকগুলো সেগুলোকে বাংলায় ট্রান্সলেট করে সেটাকে দর্শকদের সামনে নিয়ে আসে। একটু আগেই যে তুমি বলছিলে না সৈনিধি, যে অনেক মানুষ হিন্দি নাটকটা বোঝেন না বা অন্য ভাষার নাটক আর কি বোঝেন না বা দেখতে চান না কোনো না কোনো কারণে, সেই জায়গায় তুমি যেটা জিজ্ঞেস করছো, এটা কিন্তু একটা ছোট 2 মিনিটে কথা বলে শেষ করা যাবে না, জানো তো। এইটা একটা লম্বা ইতিহাস আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি আজকেই দুপুরবেলা এই বাবার তো অনেকগুলো নাটকের বই আছে, তো আজকে আবার একটা বেরোবে এই বছর, তো আমাকে সেটার একটা মুখবন্ধ লিখতে বলছে। তাই আমি ভাবছিলাম আমি কী লিখবো উইচ উইল বি ওয়ার্থ ওয়াইল। তারপরে আমি ভাবলাম যে আচ্ছা, আমি যেভাবে থিয়েটার করেছি, যেভাবে থিয়েটারে বাবার কাছে বড় হয়েছি, বা থিয়েটার যেভাবে বা এখনও যেভাবে ধরো চর্চা করি, আমি আমার কথাটাই বলি। সেটা হচ্ছে যে দেখো, এই যে পিরান্দেল্লো খায় না মাথায় দেয়, ব্রেক্ট কে বা আর্থার মিলারই বা কে, হ্যাঁ, এই পুরো জিনিসটা কিন্তু অভিনেতা হতে গেলে জানতে হবে ভাই। মানে অভিনেতা যদি কেউ ভাবে যে আসবো একটু বডি বানিয়ে নেবো, একটুখানি উচ্চারণ, হয় না। তোমাকে অভিনেতা হতে গেলে, যদি তুমি সিরিয়াস অভিনেতা হতে চাও, তাহলে তো তোমাকে যে কোনো, মানে এটা যে কোনো আর্টের মতো, ডাক্তারি পাশ করতে গেলে তো ডাক্তারি পড়তে হয়, তাই না? ওরকম অভিনেতা হতে গেলে কিন্তু অভিনেতা মানে পড়াশুনো করা উচিত। সে তুমি তোমার মানে ওরিয়েন্টাল স্টাইলেই করো বা অক্সিডেন্টাল স্টাইলেই করো, কিছু তো পড়াশুনো তোমার করা উচিত। তো এইটা আমার মনে হয় যে মানে এইটা যদি তোমার ইন্টারেস্ট না হয়, তোমার যদি নতুন কি লেখা, নতুন কি পড়া, এটা যদি ইন্টারেস্ট না হয়, আমরা অনেক সময় ধরো এই যে সামান্য কথা বলছি, ধরো ওয়েব সিরিজ দেখছি আমাদের ওয়েব সিরিজ, মানে যে অভিনেতা হতে চায় তার ওয়েব সিরিজ দেখা বা সিনেমা দেখা যদি শুধুমাত্র ইন্ডিয়ান কনটেক্সটে বা বাঙালি কনটেক্সটে আটকে থাকে, সে যদি ওয়ার্ল্ড সিনেমা কি না জানে, সে যদি অ্যাটলিস্ট নিজের ইন্টারেস্টে নিজের পরিধি না বাড়ায়, তাহলে কিন্তু মুশকিল। মানে যেভাবে ধরো অভিনয় চেঞ্জ করছে, পৃথিবী চেঞ্জ করছে, এভরিথিং ইজ গ্লোবাল। হ্যাঁ, তো আমার হাতের কাছে যখন ধরো আমি একটা খুলে একটা বিদেশি জিনিস দেখছি, ভাবছি যে বাবা এরকম অভিনয় করছে, এইটা করছে, তখন কিন্তু সেটার সঙ্গে আমার অভিনয়টাকেও একটু আমার নিজের বিচার করে নিতে হবে যে আমি এই সময় উপযোগী অভিনয় করছি। তো বুঝতে পেরেছি আমি কি বলছি? আমি কাউকে না ছোট করেই বলছি যে তোমার কিন্তু মানে ওয়েন ইউ আর এ সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, তোমার যখন হাতের মুঠোয় তোমার মোবাইল ফোন আছে, তার মানে তোমার ওয়ার্ল্ড অ্যাক্সেস আছে মোবাইল ফোনে। এখন তুমি গুগল করলেই জানতে পারবে যে কে কী। তো সেই জন্যে তুমি যদি অভিনেতা হতে চাও, তাহলে এই মুহূর্তে কে কোথায় দাঁড়িয়ে কি করছে, এই পুরো জিনিসটা কিন্তু পড়াশুনো করা উচিত। এইটার চর্চাটা আমার মনে হয় বাবা খুব ছোটোবেলায় খুব ইম্পর্টেন্টলি এটা করেছিলেন। উনি ইংরেজি সাহিত্যে নিজের ছাত্র ছিলেন বলেও, মানে কিন্তু এই যে ওয়ার্ল্ড থিয়েটার, ওয়ার্ল্ড ড্রামা, এইটা কিন্তু অনেকটাই আমি মানে বাবার থ্রু জানতে পেরেছি। এবং ওই জেনারেশনে এটা প্রচণ্ড রকমের প্র্যাকটিস ছিল, যেটা খানিকটা এখন বেশ খানিকটা কমে গেছে। আমি আমার ছেলে মেয়েদেরকে বলি যে, কালকেই ওদেরকে আমি বলছিলাম যে দেখো, এইখানে তুমি যতক্ষণ আসছো, এখানে হয়তো তুমি আমার সাথে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা থাকছো, বাকি সময়টা কিন্তু তোমার হোমওয়ার্ক। আমি কিন্তু তোমার বাড়িতে গিয়ে তোমার এক্স্যাক্টলি কী বই পড়া উচিত, আমি গিয়ে তোমার বাড়িতে চেক, তুমি কি খাচ্ছ, তুমি কি করছো নিজের জীবন নিয়ে, বাকি দিস আই ক্যানট কন্ট্রোল, তাই না? ওই হোমওয়ার্কটা তুমি কি করছো উইল অ্যাকচুয়ালি মেক ইউ অ্যান অ্যাক্টর।
মানে আমি যেহেতু নিজে অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর, আমি ওইটাই বলতে পারি যে অভিনেতা হতে গেলে, সমাজ সচেতন হতে গেলে একটু তো পড়াশুনো করা দরকার। তো সেইটা আমি খানিকটা ওই বাবার থ্রু আর কি জানতে পেরেছি আর কি। আস্তে আস্তে ওইটা ইন্টারেস্টিং। পরবর্তীকালে আমি নিজেও সাহিত্যের ছাত্রী, ইংরেজির ছাত্রী, তো ওইটা আমাকে বেশ খানিকটাই, এবং আমার মনে হয় যে অনেককেই এটা সাহায্য করেছে। আমাকে আগের দিন জয় গোস্বামী হঠাৎ করে বললেন যে আমি রুদ্রদার সাথে একটু কথা বলবো। ওই পিরান্দেল্লোর বইয়ে একটা লাইন লিখেছিলেন পিরান্দেল্লোকে নিয়ে, ওই লাইনটা নিয়ে আমি কথা বলবো। ওটা আমি খুব ছোটোবেলায় পড়েছিলাম। আমি বললাম হ্যাঁ তুমি যাও, বাবার সাথে আড্ডা মেরে এসো। তো জয়দা এসে 3 ঘন্টা ধরে বসে বাবার সাথে ওই পিরান্দেল্লোর লাইন নিয়ে আড্ডা মার, মানে এইটাই, মানে এই লেখা বা এই বলা কাকে কীভাবে কখনকার মন ছুঁয়ে গেছে কেউ জানে না। তাই পড়াশুনো করাটা দরকার। এইটা কিন্তু মানে এটা কেউ বলতে পারে না যে ওরম করে হয়। একটা তুমি ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে এক ধরনের অভিনয় হয়, নিশ্চয়ই হয়। কাঁদা যায়, হাসা যায়, একটা প্রিটেন্ড করা যায়, সবটাই হয়। কিন্তু পড়াশুনো করলে না আরেকটা কিছু অ্যাডেড মাত্রা হয়। আমার মনে হয় যে সেটা হচ্ছে যে আজকে ধরো তুমি যদি কোনো নাইজেরিয়ান লেখকের লেখা পড়ো, বা তুমি ধরো মার্কেজ পড়ো, বা অন্য কোনো দেশের লেখকের লেখা পড়ো, তাহলে তোমার ওই দেশের ওই মেয়েটার থেকে বিচ্ছিন্ন লাগবে না। তখন তুমি ওকে নিয়ে কাঁদবে, শুধু নিজেরটুকু নিয়ে নয়। এবং সেটা খানিকটা অভিনেতাকে ওটা একটা আরাম দেয়। আসলে আমরা তো অভিনয় করি মনের চর্চার জন্য, আরামের জন্যে। অ্যাটলিস্ট আমি তাই করি, মনের চর্চা আরামের জন্যে করি। হ্যাঁ, টাকা পয়সা খানিকটা দরকার হয়, পাই, কিন্তু তারপরেও একটা থাকে, হ্যাঁ, তারপরেও একটা থাকে যে খিদে থাকে যে হোয়াট নেক্সট। সেইটা ওই খানিকটা পড়াশুনো করলে ওইটা বেশ একটা মজা লাগে। ওইটা দ্যাট ওয়ার্ল্ড অ্যাপ্রোচ অভিনেতার কিন্তু আসতে পারে ওইটা করে, এইটাই। এই যে মন ছুঁয়ে যাওয়ার কথা বলছিল সৈনিধি, আর মাত্র কিছুদিন এবং মহড়া তুঙ্গে আমরা ভেতরে গিয়ে দেখলাম আর কি, তুঙ্গে মহড়া চলছে এবং বিশেষত্ব তো রয়েছে। আর নান্দিকারের নাটক দেখার জন্য একটু আগে পার্থদাও বলছিলেন আর কি যে এখনও সেই ভিড়টা কিন্তু হয়, এবং তুমিও বলছিলে তোমারও বিশ্বাস রয়েছে একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে যে এখনও যে ভিড়টা হয়, এবং নান্দিকার তো আলাদাই একটা মাত্রা যোগ করে। সমস্ত হলেই খুব ভিড় হয়। আর মজা দেখবে যে ভিতরে যদি দেখো, টিকিট করছে আমাদের ছেলেমেয়েরা, সেট ডিজাইন করছে ছেলেমেয়েরা, মানে পুরোটাই এটা একটা অ্যাক্টার্স ওয়ার্কশপ আর কি। সব কিছু শেখানো হচ্ছে, লাইট করবে, সেট, সমস্ত কিছু ওরাই করবে। বলবো যে আসুন, খুব আনন্দ হবে। আমি জানি যে আপনারা অনেকেই আসেন থিয়েটার দেখতে। 20 থেকে 25 আমাদের ফেস্টিভ্যাল, আসুন, দেখা হবে। আমরা আপ্রাণ চেষ্টা করব, এবং আমি শিওর, এটা আমি কোভিডের সময় আমি শিওর ছিলাম যে দেখা হবেই, হাউসফুল হবে। যাই হোক, সব ভালো হবে, আসবেন। নমস্কার, আমি সপ্তর্ষি, আর আমার সাথে আছে অর্ঘ্য দে সরকার। তো আপনারা সবাই জানেন এতক্ষণে, আমরাও খুব উৎসাহিত আপনাদেরকে জানানোর জন্য যে নান্দিকার জাতীয় নাট্যমেলা এবছর 20 থেকে 25 তারিখ হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসে। টিকিট পাবেন nandicar.net-এ। তো এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে আমাদের এবছরের যে এক্সিবিশন তার বিষয় হলো রেপার্টরি, মানে গ্রুপ থিয়েটার। এই যে গ্রুপ থিয়েটারে আমি আর অর্ঘ্য দাঁড়িয়ে আছি, আমরা বিভিন্ন সময় দলে এসেছি, আমার সিনিয়ররা আছেন, স্যার আছেন, পার্থদা আছেন, সোহিনী আছে, যারা কিন্তু এই গ্রুপ থিয়েটারের এই যে রেপার্টরি ফর্ম এর মাধ্যমেই দলে কাজ করার সুযোগ পেয়েছে। কারণ সত্যি একজন নতুন অভিনেতা বা অর্ঘ্য যেরকম নবান্ন নাটকের সোহিনীর সাথে ডিরেকশন দিয়েছে এবং যত্নে রেখো ডিরেকশন দিয়েছে। তো এই বিষয়ে খুব একটা ইন্টারেস্টিং বিষয় যে এবছর নান্দিকার থিয়েটার ফেস্টিভ্যালে কিন্তু নান্দিকারের অনেকগুলি প্রযোজনা অভিনীত হচ্ছে। কারণ আমরা নিজেদেরকে এবছর উদযাপন করতে চেয়েছি এটা ভেবে যে নান্দিকারের যে বডি অফ ওয়ার্ক, মানে নান্দিকার এত বছর ধরে যে প্রোডাকশনটা করেছে, সেটা নিয়ে আমরা মাঝে মাঝে তো বলতে পারি যে হ্যাঁ আমরা অনেকগুলো কাজ করেছি যেটা নিয়ে একটা ফেস্টিভ্যাল করতে পারি। এবং খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2010-এর প্রযোজনা মাধবী এবং 2023-এর নতুন প্রযোজনা নবান্ন, দুটো একই সাথে, মানে 2-3 দিনের ডিফারেন্সে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে রেপার্টারি কালচার বা রেপার্টারি ধরনে যে কাজ করার কথা বলা হচ্ছে, এতে যে সুবিধাটা বা যে চমকটা রয়েছে সেটা আপনারা স্টেজে দেখতে পাবেন। তার জন্য আপনাদের টিকিট কেটে এখানে আসতে হবে। এবং যেটা এখনকার আপডেট, কারণ যখন এই ভিডিওটা আপনারা দেখবেন
ততক্ষণে অলরেডি 70% টিকিট বিক্রি হয়ে যাবে। আমরা খুবই মানে তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এতটা ভালোবাসা দেখিয়েছেন। নবান্নর প্রথম 3টি শো হাউসফুল এবং ফেস্টিভ্যালের শোটি প্রায় হাউসফুল। তো প্লিজ আমাদের পাশে থাকুন। যেটা নিয়ে কথা হচ্ছিল যে অর্ঘ, প্রথম থেকে আমরা একটু বলি যে 20 তারিখে কি আছে। 20 তারিখে আমাদের এই নাট্যমেলা উদ্বোধন, এবং ওই দিন সন্ধেবেলায় 6:30টার সময় ইন্টারেস্টিংলি অঞ্জন দত্ত উনি নিজে মুখে বলেছেন যে এটা ওনার শেষ নাট্যকর্ম, এরপর উনি আর নাটক করবেন না, যদিও আমরা সেটা চাই না। তো ওনার একদম নতুন নাটক, শুধুমাত্র একটি শো হয়েছে নাটকটির হিসেব মতো, এটা দ্বিতীয় শো, আরও একটি লিয়ার। একাডেমির প্রথম শো, একাডেমিতে আগে শো করে নাটকটা হয়নি, এটা একাডেমিতে প্রথম শো হচ্ছে। 21 তারিখ শনিবার দিন দুপুরবেলা 2:30টার সময় আমাদের নান্দিকারের প্রযোজনা মানুষ, নির্দেশনা সোহিনী সেনগুপ্ত। মানুষ 2019 সালের নাটক। মানুষ মাঝখানে অনেক দিন হয়নি, আবার অনেক দিন বাদে হচ্ছে, কিন্তু মানুষ এখনও অত্যন্ত প্রাসঙ্গিক একটি নাটক। মানুষেরও প্রায় ভরছে, সিট ভরে আসছে আস্তে আস্তে। এবং ওই যে 2010 সালের প্রোডাকশন মাধবী, সন্ধেবেলায় 6:30টার সময় মাধবী, যেখানে স্যার অভিনয় করবেন এবং অদ্ভুতভাবে সাথীদের ডিরেকশনে। তো একটু আগে যে কথা হচ্ছিল যে কারা কারা ডিরেকশন দিচ্ছেন, এই ধরো রেপার্টরি সিস্টেমের কথা যেটা আমরা বলছি, অর্ঘ্য ডিরেকশনের নাটক হচ্ছে, আমার ডিরেকশনের একটি নাটক হচ্ছে 1 থেকে 12, সাথীদের ডিরেকশনে তো হচ্ছেই, সোহিনী ডিরেকশনেও নাটক হচ্ছে। তো এই যে বিভিন্ন বয়সের লোকেদেরকে সুযোগটা দেওয়া হচ্ছে, এটার জন্য আমরা তো নান্দিকারের কাছে ডেফিনেটলি কৃতজ্ঞ। এবং আমাদের যে ওয়ার্কশপ হয় সেখানে কিন্তু যে কেউ জয়েন করতে পারে, মানে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো একটা পার্টিকুলার ফ্যামিলি থেকে বা এক ধরনের মানুষকেই আমরা কেটার করি, বয়সের কোনো সীমা নেই। তো হ্যাঁ, শেষটা আমরা করে দিই, 18 বছরের পেরোলেই হতে পারে এই ওয়ার্কশপ। এই 22 তারিখে আছে নান্দিকারের আরেকটি প্রযোজনা, একদম নতুন প্রযোজনা, যার ডিরেক্টর সপ্তর্ষি, 1 থেকে 12 দুপুর 3টের সময়। আর সন্ধেবেলায় রয়েছে, এটা বলছি কারণ এটা অলরেডি অনলাইনে এটা সোল্ড আউট। কাউন্টার খুলবে 15ই ডিসেম্বর, কটা পড়ে থাকবে আমি ঠিক বলতে পারছি না। পাঞ্চজন্য আবার পরে আসবে। আর 23 তারিখ সোমবার, এটা একই টিকিটে সন্ধেবেলা 6:30টার সময় 2টি নাটক আছে। এটি বাইরের একটি দল, আসাম, তারা আসছে। তাদের নাটক আনসোন প্রথমে হবে, তারপর একটা বিরতি হবে, তারপর আমাদের নতুন নাটক হবে যত্নে রেখো, এটা অর্ঘ্য ডিরেকশনে। হ্যাঁ, মঙ্গলবার 24 তারিখ সন্ধ্যে 6:30টায় আমাদেরই প্রযোজনা সোহিনী সেনগুপ্ত নির্দেশিত নাটক রানী কাদম্বিনী। এটিও অনেক বছর বাদে আবার হচ্ছে, সাথীদের লেখা নাটক। 25 তারিখ, যেটা আর কি নান্দিকাস ডে বলা হয়, যদিও ওই সব কথা দিনই নান্দিকারের নাটক হচ্ছে। 25 তারিখ শুরু হবে সকাল থেকে 10টা থেকে, চলবে একদম রাত পর্যন্ত, এবং শুরু হবে 4 বছর বয়সের বাচ্চাদের থেকে, চলবে 90 বছর বয়স পর্যন্ত। এই সকালে 10টার সময় 3টি বাচ্চাদের নাটক আছে, আপনারা টিকিট কেটে নিন তাড়াতাড়ি। এই শোয়ের টিকিট এখনও আছে। দুপুর 2:30টার সময় রয়েছে আমাদের আরেকটি নতুন প্রযোজনা এই বছরের, নবান্ন। এটি নবান্ন 4র্থ শো হবে। আর তারপর ওই বলেছিলাম 22 তারিখে যদি না হয়ে থাকে, 25 তারিখে সন্ধ্যে 6:30টায় পাঞ্চজন্য আবার। তবে তাড়াতাড়ি কেটে নিতে হবে, ওটাও ফুল হয়ে যাবে। আপনাদের সকলের জন্য আমরা অপেক্ষা করব একাডেমিতে 20 থেকে 25, nandika.net-এ আপনারা টিকিট পাবেন অনলাইনে। আর যদি কাউন্টার থেকে কাটতে চান, 15ই ডিসেম্বর থেকে কাউন্টারে, মানে একাডেমির কাউন্টারে টিকিট পাবেন। আর আমাদের যে ফেসবুক পেজ আছে নান্দিকার, সেখানে যদি লাইক করেন আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সত্যি বলছি আমরা প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছি। দেখা হচ্ছে নান্দিকার জাতীয় নাট্যমেলায় ডিসেম্বর 20 তারিখে শুরু হচ্ছে। সন্ধ্যে 6টায় উদ্বোধন এবং সন্ধ্যে 6:30টায় অঞ্জন দত্ত অভিনীত প্রথম নাটক আরও একটি লিয়ার। 21 তারিখ দুপুর 2:30টায় নান্দিকার পরিচালিত নাটক মানুষ। 21 তারিখ সন্ধ্যে 6:30টায় নান্দিকার পরিচালিত মাধবী। 22 তারিখ দুপুর 3টে 1 থেকে 12। 22 তারিখ সন্ধ্যাবেলা 6:30টায় আছে পাঞ্চজন্য। 23 তারিখ 6:30টায় আছে আনসোন আর আমাদের নান্দিকারের যত্নে রেখো। 24 তারিখ মঙ্গলবার 6:30টায় নান্দিকার প্রযোজনা রানী কাদম্বিনী। 25 তারিখ সকাল 10টার সময় বাচ্চাদের নাটক। 25 তারিখ সকালবেলা 10টার সময় বাচ্চাদের 3টি নাটক। 25 তারিখ দুপুর 2:30টার সময় নান্দিকারের প্রযোজনা নতুন নাটক নবান্ন। আর 25 তারিখ সন্ধ্যে 6:30টায়